আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি একটা খেলার পাত্র হয়ে গেছি। সেটা বলা যায় প্রকৃতির কাছে, সেটা বলা যায় পরিবারের কাছে, এবং সেটা বলা যায় এলাকার লোকজন বা পরিবেশের কাছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আহ, আমি 2022 সালে আমার ছোট মিনি একটা খামারের যাত্রা শুরু করি। শেড নির্মাণ করি, কিছু গরু পালি। প্রথমে মোটা তাজাকরণ দিয়ে, পরবর্তীতে এখন গাভী দিয়ে। তো এর বেশ কয়েকটা ধাপ এবং বেশ কয়েকটা কারণও আছে আমাদের আবহাওয়ার দিক থেকে, এবং অঞ্চল ভেদে আমাদের জমির উঁচা নিচার তারতম্যের কারণে আমাদের এখানে, এবং পার্বত্য এলাকা হওয়ার কারণে নেত্রকোনা জেলা মোটামুটি একটা আহ, বাইরের একটা এলাকা ঢাকা শহরের দিক থেকে। তো যেহেতু নিচা জমি, এই ঘাস কাটটা আমি আসলে নিচা জমিতেই তৈরি করি, এবং আমার নিজে এতটুকুই জায়গা। এছাড়া এখানে আশেপাশে আমার কোনো জায়গা নাই, এবং আমাদের অত্র পাড়া যেটা ঘাসপাড়া, আমাদের পাড়াতেও আর জায়গা নাই। আমাদের এই যে ঘাস ক্ষেতটা, এইটা থেকে এইটার জায়গাটা 1 ফুট উঁচা। তো এই জায়গাটা আমি লিজ নেওয়ার জন্য যে মালিক আছে তাকে একমাত্র পায়ে ধরার মতো বলছি যে আমাকে জমিটা আপনি একটু দিয়ে দেন, আপনি তো নিজে করেন না, অন্যকে দিয়ে করান। তো আমি যতটুক আপনি অন্যকে দিয়ে করালে যা ধান পাইতেন আমি সব ধান আপনাকে দিয়ে দিব। তো উনি বললো যে না, আমাকে ধান সিদ্ধ করে চাল করে দেয়। আমি তাতেও রাজি ছিলাম, যে আমিও বলছিলাম যে আমিও ধান সিদ্ধ করে চাল করে আপনাকে দিয়ে দেব, আপনি আমাকে বলেন দিবেন। কিন্তু শেষমেশ দেওয়া হয় নাই। এই জন্য মূলত বললাম যে প্রকৃতির পাশাপাশি পরিবেশও খেলা করতেছে। আরেকটা কারণ হচ্ছে এই ঘাস ক্ষেতটা আমাদের এলাকা, যেটা বললাম নিম্ন এলাকা, আমাদের এই যে জমিগুলো কাটা শেষ হয়ে গেছে। তো এখন মোটামুটি প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে যদি বাছুর থাকে বা গরু থাকে, প্রত্যেকেই গরুগুলাকে ছেড়ে দিবে মাঠে, খোলা গলায় রশি ছাড়া ছেড়ে দিবে। তো এই কয়দিনে 1 মাসে হৃষ্টপুষ্ট হয়ে যায় গরুগুলা। প্রাকৃতিক খাবার খায় এবং উন্মুক্ত খাবার খায় সবসময়। তো এই জন্য আমাদের এই বেড়াটা দেওয়া। এই জন্য কাউকে নিষেধও করা যায় না যে আপনার গরুগুলো আটকে রাখেন, যদিও এটা অপরাধ। মানুষের ক্ষতি করা, অন্য মানুষের ক্ষতি করা, এটা একটা অপরাধ। তো এটা বাংলাদেশ আইন অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ। এবং খড়ও আছে, যেখানে যদি কোনো পশু ক্ষতি করে সেখানে আটকে নিয়ে জমা রাখা যায়, এবং টাকা দিয়ে ওখান থেকে ছুটে আনতে হয়। সুতরাং এটা ক্রাইম। যেহেতু ক্রাইম, এখন আমি একজনকে বা দুজনকে কীভাবে আটকে রাখবো? এখন তো সবাই ছেড়ে দিবে। 1000 যদি পরিবার থাকে বা 200 পরিবার থাকে, 200 পরিবারে 200 গরু ছেড়ে দিবে মাঠে খোলা। ওই যে গরুগুলা দেখা যায়, ওগুলো সব খোলা দড়ি ছাড়া। এই গরুগুলাকে আটকানোর একমাত্র উপায়, আমি প্রথমে ছোটো নেট দিয়ে দিয়েছিলাম, কিন্তু ছোটো নেটের উপর দিয়ে চলে যায়, লাফ দিয়ে চলে যায়। পরবর্তীতে বড় নেট দিলাম, বাঁশ ভেঙে ফেলায়। এখন সিমেন্টের পালা দিলাম, 2টা বড় নেট আনছি 6 ফুটি, 1400 টাকা ফুট। 1400 টাকা হচ্ছে রুল। এখানে প্রায় 150 ফুট আছে। তো পুরো ওভারঅল যে স্কোয়ারটা, এটা প্রায় 300 ফিটের উপরে আছে। তো 2টা রুল আমার লাগছে এখানে প্রায় 3000 টাকার মতো। আমার সিমেন্টের পালা লাগছে 5000 টাকা, এবং কাঁটাতার, যেহেতু নেট দিয়েও কাজ হয় না, নেট ছিঁড়ে গিয়ে ভিতরে ঢুকে যায়, এই জন্য কাঁটাতার নিয়ে আসলাম দুঃখে। এই যে কাঁটাতার দিয়ে দিছি, এরপরেও আমার পালাগুলো কীরকম জানি, এখন কি প্রকৃতির কারণে কি পালাগুলো ভাঙতেছে, বাতাসে ভাঙতেছে? আমার প্রশ্ন হচ্ছে, যদি বাতাসে ভাঙে তাহলে তো এক যুগে সবগুলো এক ঝাপটায় ভেঙে যাবে, তাই না? যেমন এই পাশে ওই কর্নারটা প্রথমে ভাঙছে, ওই কর্নারটা ভাঙছে, এখন এইটা ভাঙছে, এই কর্নারটা ভাঙছে, ওই দিকে একটা ভাঙছে, ওই যে ওই পাশে আজকে ভাঙছে এটা। তো এখানে প্রায় 5টা খুঁটি আমার ভাঙে গেছে। 3, 4, 5টা ভাঙা হয়ে গেছে অলরেডি। তো এই জন্য বললাম যে এটা যদি গরু করে থাকে তাহলে তো কোনো দাবি নাই, এবং যদি কোনো মানুষের ধাক্কা দিয়ে ভেঙে থাকে তাহলে
অবশ্যই এর জন্য বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়াইতে হবে আল্লাহর কাছে। আমি কাউকে বকাঝকা করব না। তো কিছু কিছু জিনিস, এই যে এই পালাটা যেমন মালিকের সামনে ভাঙছে, হ্যাঁ, ওনার সামনে ভাঙছে গরু। তো যাক, এটা বললে লাভ নাই। এটা হচ্ছে আমার প্রকৃতির খেলা, পাশাপাশি হচ্ছে প্রাকৃতির খেলা। যদি প্রকৃতি ভেঙে থাকে তাহলে তো কিছু করার নাই। আল্লাহর কাছেও বলবো যে আল্লাহ একটু আমার উপর রহম করো। আমি আমি আসলে আর পারতেছি না। আমি পরিবারের সাথে যুদ্ধ করে, যুদ্ধ বলতে আব্বা তো আগের যুগের মানুষ। আব্বা আসলে মনে করে যে আমার ছেলেকে পড়াশোনা করাইছি, পড়াশোনা শেষ করাইছি, এখন সে একটা ভালো একটা রিল্যাক্সে চাকরি করবে, চাকরির পাশাপাশি সংসারে হাল ধরবে। কিন্তু আমি চাইছিলাম যে না, আমি এই বিষয়ে অভিজ্ঞ। আমি একজন ভেটেরিনারি প্রাথমিক চিকিৎসক এবং একজন এসিআই অ্যানিমেল হেলথ থেকে ট্রেনিংপ্রাপ্ত একজন এআই টেকনিশিয়ান। তো গরু সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সব ওভারঅল আলহামদুলিল্লাহ জানি। তো কিন্তু আমার আব্বা দৃষ্টিকোণ থেকে এটা আসলে ঠিক না। আমি দুধ বিক্রি করি, আমি প্রতিদিন এখনও সকালে দুধ দিয়ে আসলাম, দুধ বিক্রি করি, এটা ঠিক না ওনার কাছে। তো এটা হচ্ছে ওনাকে আমার বোঝানোর আমার ঘাটতি আছে, আমি বোঝাতে পারি না, সেটা আমার ব্যর্থতা। এবং উনি বুঝে না, সেটাও আমার ব্যর্থতা, কেন আমি বুঝাইতে পারি না। তো যাই হোক, এই বিষয়ে পরে একদিন বলবো। আজকে জাস্ট এতটুকুই বললাম। এটা আমি গত বছর লাগাইছিলাম গাছটা, হ্যাঁ, গত বছর লাগানো হয়েছিল। গত বছরও আমার এই গরু ছাগলের কারণে ঘাসগুলো নষ্ট হয়েছিল। আমি বাড়ি থেকে চলে গেছিলাম, একটা খামারে জব নিয়েছিলাম, বর্নিল এগ্রো নামে একটা খামারে। ওখান থেকে মোটামুটি ভালো অভিজ্ঞতা নিয়ে আসছি আবার। এই যে ঘাসটা এখানে হচ্ছে, এটার নাম হচ্ছে ঝাড়া ঘাস। তো নেপিয়ারের একটা জাত আর কি, ভ্যারাইটি। তো এটা মূলত নিচের ঘাসটা অতিরিক্ত থাকার কারণে এই গাছটা বাড়তেছে না। প্রায় 2 মাস হয়ে গেছে গাছটা লাগানো হয়েছে, 2 মাস হয় নাই। তো মোটামুটি ভালোই বাড়ছে, কিন্তু গ্যাস নেয় নাই, মানে কুশি নেয় নাই। কুশি নেওয়ার কারণ হচ্ছে নিচের যে গাছটা, এই গাছটা আমি যখন এই যে এখন কাটতেছি, আমার ঘাসের সংকটের কারণে, যেহেতু দুধ দেয় গাভীকে, ঘাস অবশ্যই দিতে হবে, ফাইবার খাদ্য দেওয়া লাগবে, তা না তার খাবারের উপরে আসলে চলে না এরকম। তো এখন একটু জায়গা কাটলে আমার একদিনের খাবার হয়ে যায়। এখন কাটে দেওয়া হইতেছে, এখন আশা করি ইনশাল্লাহ ওইটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা পানিতে মরে না, এবং পানিতেও তার উৎপাদন একটু কম থাকে, কিন্তু সে মারা যায় না। যদি তার কোমর উঁচা পর্যন্ত পানি হয়, ওই গাছটা মরে না। এটা হচ্ছে গাছের বৈশিষ্ট্য। তো আল্লাহকে বলবো, আল্লাহ তুমি একটু সহায় হও আমার দিকে, আমি একটা হালাল ব্যবসা করতে চাই। চাকরি করলে আসলে সব দিক থেকে 100% ভাবে নিজের দায়িত্ব পালন করা যায় না, কোনো না কোনোভাবে লেমনেস চলে আসে শরীরের ভিতরে, যে না আমি একটু 1 মিনিট ফাঁকি দিই। 1 মিনিট ফাঁকি দেওয়া মানে আমার জন্য আসলে এটা 1 মিনিটের টাকাটাই আমার কাছে হারাম মনে হয়। তো এই জন্য আসলে আমি চাইছিলাম যে আমি একটা নিজে ব্যবসা করবো, উদ্যোগ। এই যে গরু দেখেন মানুষ নিয়ে যেতেছে, হ্যাঁ, এই যে ঝাঁকে ঝাঁকে গরু যাবে এখন। তো কাঠটা আটকাবো বা কাঠটা নিষেধ করবো, কিন্তু এই যে কাটা তার দেওয়ার পরে ওই অবস্থা হয়নি। তো যাক, কি গরু ছেড়ে দিয়ে আসছেন? না, জিজ্ঞেস করতেছি আর কি। তো এই যে আরেকজন গরু ছেড়ে দিয়ে আসছে, আসলে কাউরে নিষেধ করার মতো কিছু নাই, এটা আমার আমার ব্যর্থতা। এই যে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। তো আল্লাহ আমার উপরে একটু সহায় হন। আমি আসলে চেষ্টা করতেছি, এবং আল্লাহ চেষ্টাকারীকে খালি হাতে ফিরিয়ে দেন না। ইনশাল্লাহ আশা করি সব কিছুর পরে ভালো একটা কিছু হবে, কারণ সফলতা তাড়াতাড়ি আসে না। এটা অনেক কষ্ট এবং অনেক সময়ের প্রয়োজন। ইনশাল্লাহ আশা করি ভাই সফলতা আসবে। সফলতা আসবে নাকি এভাবেই কষ্টেই যাবে? কষ্টের জীবনটা কি হবে, কষ্টে যাবে নাকি সফলতা আসবে কোনো এক সময়? হ্যাঁ, এই যে খেলাটা খেলতেছে আমার সাথে,
এই যে পালাগুলো ভাঙতেছে প্রকৃতি খেলতেছে নাকি মানুষে খেলতেছে নাকি গরু ছাগলে খেলতেছে? হ্যাঁ, এটা কোনো কথা এখন? মানুষ তো আর তোমার কোনো ক্ষতি করতে পারে না। মানে এই যে দেওয়া বেগ দুনিয়া গুরু সারছে, সেটাই তো কার গুরু এখন চেষ্টাকে কম করতেছি, নেট দিলাম। কষ্ট করতে হবে, কিন্তু তুমি ভুল করছো। এটা এই যে হিলাই দিন আনতা, তুমি অত তেমন সেটা না দিতা, কিন্তু আটা হালা বানাইতা, ওখান থেকে আরো 2000 বাড়তে যাইতো। এইভাবে ভাঙে যাবো এটা তো কল্পনার বাইরে। এডি তো একদম নরম। আমি তো এগুলোতে বেড়া দিছি আরো প্রায় 5-7 বছর হয়ে গেছে, কিছুই হয় না। তাও টিনের বেড়া, এটাতে তো ফাঁকে বাতাস ঢোকা যায়। এই নেটটার ভিতরে তাও বাতাস ঢুকতে পারে ইজিলি, অর্ধেক বাতাস আটকে যায়, অর্ধেক ভিতরে ঢুকে যায়। কিন্তু আমি এমন জায়গায় বেড়া দিছি খোলা মাঠের মাঝখানে, যেখানে টিনের বেড়া শুধুমাত্র, যেখানে বাতাস ভেদ করতে পারে না। গুরু বাসন নাই, বুঝছো? গুরু বাসন নাই। এই যে কাহিনী। আমরা দেশের মতো এটা গ্রহণ করতাম না খালি। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? আমরা দেশের মতো আমার সাথে খেলা খেলতেছে প্রকৃতি, বুঝছেন? কঠিন খেলা খেলতেছে। এটা কি ঠিক? এটা কি ঠিক কোন? এই যে এই যে নেট নেট লাগাইলাম, কাটা তার দিলাম। সেটা আমারও প্রশ্ন এটাই, কাটা তারের ভিতরে গরু কেমনে আসলো? তুমি তুমি একটু বউ আর ভাই, এটা ভাঙছে ওই যে ওই কর্নারে, ওইটা ভাঙছে, এটা ভাঙছে, এই কর্নারে ভাঙছে, এই কর্নারে ভাঙছে, ওই সাইডে ভাঙছে। কিছু নাই কাকু, 5টা পালা ভেঙে ফেলাইছে। ডুসা দেওয়ার জন্য কাটা তার দিলাম যাতে লাগে নাকের মুখে।